তাহলে বলো বলো মা বলো, কুমারী বেলায় কার কাছে মিটিয়েছিলে তুমি তোমার যৌবনের খিদে? গালে চর তো মারলে, একটা বারের জন্য তো জানতে চাইলে না তোমার এই খোকার মনের মধ্যে, এই খোকার মনের মধ্যে কত 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 শত যন্ত্রণা জমা হয়ে আছে। যেই যন্ত্রণায় থাক, তোমার বুকে যেমন যন্ত্রণা আছে, কাকিমার বুকে নিশ্চয়ই কোনো যন্ত্রণা আছে। আজ কোনো সমস্যার কারণে কাকিমা হয়তো সত্যি কথাগুলি বলতে পারছে না। বলবে কেমন করে, বলবে কেমন করে? বলতে পারবে না শান্তি, বলতে পারবে না, কারণ কারণ আমার মা যে পাপ করেছে, পাপ লেগেছে লেগেছে, যুদ্ধ লেগেছে, যুদ্ধ কর্ণমার কুন্তির যুদ্ধ লেগেছে। কে তুমি? আমি বৃদ্ধ শাহজাহান। শাহজাহান? আমার পাপ রাখতে আমি মমতাজের স্ত্রী বিজুদ্ধ তাজমহল বানিয়েছি। তাই বলছো গৌরঙ্গদেব, আমার অপরাধের জন্য তুমি আমাকে বন্দি করো, কিন্তু এমন কারাগারে বন্দি করো যেন মমতাজের স্মৃতিসৌধ ওই তাজমহল দেখতে পাই। তার আগে বলুন তো আপনি কে? আপনি কে? কেন আপনাকে দেখে মনে হচ্ছে আমার চেনা? বলুন বলুন, কেন মনে হচ্ছে আপনি আমার চেনা? কেন মনে হচ্ছে আপনি আমার আপনজন? বলুন। এই চেনা হবো কেন, চেনা হবো কেন? আমি তো অচেনার সমুদ্রে ভেসে বেড়ানো এক যাযাবর গো, যাযাবর। আগন্তুক, আগন্তুক তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি? আচ্ছা আচ্ছা, তোমরা কোনদিন হিমাচল প্রদেশের কল্পাকিন্নর গেছো? কল্পাকিন্ন আপেলের দেশ গো, আপেলের দেশ। কল্পাকিন্ন? হ্যাঁ গো, হিমাচল প্রদেশের কল্পাকিন্নরে গিয়ে উঁচু যে পর্বতটা দেখতে পাবে, ওই কৈলাস পর্বতই হলো আমার বাড়ি। আমি তো ওইখানেই থাকি গো। আগন্তুক, তুমি হয়তো অসুস্থ, বাড়ি যাও। খামোশ বেয়াদব! আমি বাড়ি ফিরে যাবো না, কিছুতেই আমি বাড়ি ফিরে যাবো না। ওরা আমার সাম্রাজ্যটা কেড়ে নিয়েছে, আমি কিছুতেই বাড়ি ফিরে যাবো না। কিন্তু ওরা জানে না, এই ভারত সম্রাট শাহজাহান আবার বসবে দিল্লির মসনদে। শাহজাহান! এই আমার পূর্বপুরুষরা আমায় ডাকছে, আমি ওদের কাছে যাবো। হ্যাঁ গো, আমি ওদের কাছে। শাহজাহান! দাঁড়াও দাঁড়াও আগন্তুক, যাবার আগে সত্যি করে বলো তো তুমি কে? অতীত জীবন ছায়ার মতো ডাকছে আমায় পিছে, কত মায়ার বাঁশির সুরে ডাকছে পিছে পিছে। এ কথার মানে আমার ডাকছে পিছে পিছে, আমার ডাকছে। দাঁড়াও দাঁড়াও আগন্তুক, দাঁড়াও, চলে যাও না, চলে যাও না আগন্তুক, দাঁড়াও বলছি, দাঁড়াও। যাবার আগে বলে যাও তুমি কে? পাগল। পাগল? ওই লোকটা পাগল? আচ্ছা মা, ওই লোকটা যদি পাগলই হবে তবে কেন ওই লোকটাকে দেখে মনে হচ্ছে আমার চেনা? কেন মনে হচ্ছে ওই লোকটা আমার আপনজন? বলো মা বলো, চুপ করে দাঁড়িয়ে থেকো না কেন? কেন মনে হচ্ছে ওই লোকটা আমার চেনা? ওই পাগলটা তোমার আপনজন হবে কেমন করে? হ্যাঁ, ঠিক কথা বলেছো সাথী, ওই পাগলটা আমার আপনজন হবে কেমন করে? না 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 না, ওই পাগলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ আমার পরিচয় আমি যে একটা জারজ, আমি যে একটা বেজম্মা। তাই জারজ বেজম্মার আপনজন বলে কেউ থাকতে পারে না সাথে। এই পৃথিবীতে মা ছাড়া আমার আর আপনজন কেউ নেই। মা গো, জীবনে কোনোদিন না তোমার কাছে আমার পিতৃ পরিচয় জানতে চাইবো না মা। কি লাভ হবে তোমার কাছে পিতৃ পরিচয় জানতে চেয়ে? মহাভারতের কর্ণ তো মাতা কুন্তির কাছে তার পিতৃ পরিচয় জানতে চেয়েছিল, কিন্তু কর্ণ কি কোনোদিন পিতৃ পরিচয় পেয়ে মাথা উঁচু করে বাঁচতে পেরেছিল? পারেনি গো মা, পারেনি। বরং সারা জীবন কুমারী মায়ের সন্তান হয়ে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিল গো মা। সব কথা বাদ দিয়ে এই মুহূর্তে তুমি তোমার মায়ের সাথে বাড়ি যাও। না সাথী না, আমি কিছুতে বাড়ি যাবো না। হারাধন পাগলামি করো না, মাথা ঠান্ডা করে বাড়ি যাও মায়ের সাথে। আর সন্ধ্যাবেলা গ্রামের চাষিদের নিয়ে একটা মিটিং করো, মিটিং। কারণ রণবীর রয় এখানে তাঁবুটা নিয়ে বসেছে, এই হরিদেবপুরের মাঠটা দখল করবে বলে তোমার নামে বাজে কথা রটাচ্ছে। সব কথা বাদ দিয়ে এই মুহূর্তে তুমি তোমার মায়ের সাথে বাড়ি যাও। হারাধন, বাড়ি যাও। না সাথী না, আমি কিছুতেই বাড়ি ফিরে যাবো না। চল খোকা, চল আমার সঙ্গে বাড়ি যাও। আমি যাবো না। তুমি যাবে না? না যাবো না। তুমি আমার কথাও রাখবে না? আমি তো বললাম আমি তোমার কোনো কথা রাখতে পারবো না। আমার কথাও রাখবি না? না মা, আমি তোমার কথা রাখবো না। যতদিন না পর্যন্ত আমার পিতৃ পরিচয় পাচ্ছি ততদিন পর্যন্ত আমি কিছুতেই তোমার কথা রাখতে পারবো না। তাহলে শোন খোকা, আমার কথা যদি না শুনিস তাহলে তুই তোর এই মায়ের মোরা মুখ দেখবি। এরপরেও তুমি তোমার মায়ের কথা রাখবে না?
বাড়ি যাবে না? যাবো সাথী, যাবো, বাড়ি যাবো। আমাকে তো বাড়ি যেতেই হবে। এই পৃথিবীতে যে মা ছাড়া আমার আর কেউ নেই গো, তাই তো মায়ের মরামুখ আমি দেখতে পারবো না। মায়ের জীবন বাঁচানোর জন্য এই মুহূর্তে নিরুপায় হয়ে হারাধন তার বাড়ি ফিরে যাবে। কিন্তু জানো সাথে, কেন আমি বাড়ি যেতে চাইনি জানো? আমি তো বাড়িতে গেলেই পাড়ার লোকেরা আবার দেখে বলবো, ওই এসে গেছে একজন জারজ, ওই এসে গেছে একজন বেচম্মা। এই পাড়ার লোকেরা যখন জারজ বেচম্মা বলে আমাকে অসম্মান করে, তখনই তো বুকের মধ্যে যন্ত্রণা হয়। আমি খুঁজে বেড়াই আমার পিতৃ পরিচয়, খুঁজে বেড়াই আমার জন্ম পরিচয়। আমি রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াই, কোথায় আমার বাবা, কে আমার জন্ম পরিচয়। আমি পাইনি সাথে। 25 বছর ধরে এই বাবা শব্দটা না পারে যন্ত্রণা বুকে নিয়ে আমি যে রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি সাথী। আর সেদিন পশ্চিম মেদিনীপুরের একটা জঙ্গলে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ করে একদল লোক এলো, আমার মাথায় বাঁশ দিয়ে আচমকা মেরে দিয়ে আমাকে জঙ্গলে ফেলে দিল। তোর ভাগ্যটা ভালো ছিল, তাই তো ভোর রাতে জঙ্গলে না খেতে পাওয়া কিছু আদিবাসী মানুষ কাটতে এসে আমাকে দেখতে পেয়েছিল। আমাকে দেখতে পেয়ে তারা তুলে নিয়ে গেল। তাদের সামর্থ্য অনুযায়ী স্বল্প টাকার ওষুধ কিনে আমাকে খাইয়েছিল, ব্যান্ডেজ করে দিয়েছিল, তারা সুস্থ করার চেষ্টা করেছিল। এমনি করে 15 দিন তাদের সেবায়, তাদের শুশ্রূষায় আমি আস্তে আস্তে সুস্থ হয়েছিলাম। তারপর জঙ্গলে না খেতে পাওয়া মানুষগুলো আমার জীবন কাহিনী শুনেছিল, হরিদেবপুরে দুঃখ দুর্দশার কথা শুনেছিল। আর তখনই বলেছিল, না পরদেশি না, এই মুহূর্তে আপনি বাড়ি ফিরে যাবেন না। আমরা যেমন একবেলা আধ পেটা খেয়ে ওই হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে, আপনাকেও যুদ্ধবিদ্যা শিখতে হবে, অস্ত্র ধরতে হবে, ক্ষমতাশালী হতে হবে, শক্তিশালী হতে হবে। শুরু করে দিয়েছিলাম আমি জঙ্গলে না খেতে পাওয়া মানুষগুলোর সঙ্গে যুদ্ধবিদ্যা শিক্ষা। আমি অস্ত্র ধরেছিলাম, করেছিলাম, হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে যুদ্ধ করেছিলাম। 6 মাস যুদ্ধ শিখতে শিখতে আমি শক্তিশালী হয়েছিলাম, আমি ক্ষমতাবান হয়েছিলাম। তারপর বলেছিলাম এবার আমি বাড়ি ফিরে যাব। কিন্তু জঙ্গলের আদিবাসী মানুষগুলো আমাকে বাড়ি ফিরতে দেয়নি, কারণ ওরা যে আমাকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছিল। আমি পারিনি ওদের মায়ার বাঁধনকে ছিন্ন করে ফিরে আসতে। কিন্তু মাথার মধ্যে হরিদেবপুরের কথাগুলো বারবার চিন্তা হচ্ছিল। তাই তো রাতের অন্ধকারে, জানো, রাতের অন্ধকারে ওদের কাউকে কিছু না বলে একটা অস্ত্র চুরি করে নিয়ে আমি হাঁটতে হরিদেবপুরে ফিরে এসেছি। লোকালয় দিয়ে অস্ত্রটা কেমন করে নিয়ে এলে? আমি তো দিনের আলোয় হাঁটিনি সাথী, আমি রাতের অন্ধকারে হেঁটেছি। যখনই ভোরের আলো ফুটে উঠেছে তখনই অস্ত্রটা একটা ঝোপের মধ্যে লুকিয়ে দিয়ে আমি পাশে শুয়ে থেকেছি। আবার যখনই সন্ধ্যা নেমেছে অস্ত্রটা নিয়ে হাঁটা দিয়েছি। আবার যখন দিনের আলো ফুটে উঠেছে আমি ঝোপের মধ্যে লুকিয়ে দিয়ে শুয়ে থেকেছি। আবার রাতের অন্ধকারে হেঁটেছে, এমনি করে হাঁটছে। কখনো হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে যুদ্ধ করেছে, কখনো চোর ডাকাত গুন্ডা বদমায়েশের সঙ্গে যুদ্ধ করেছে। আমার কপাল ফেটেছে, নাক দিয়ে রক্ত বেরিয়েছে, তবু থেমে থাকেনি। আমি এগিয়ে চলেছে, রাতের অন্ধকারে এগিয়ে চলেছে। কারণ আমি যে ভুলতে পারিনি এই মামাটির মানুষের সঙ্গে যে আমার আত্মার সম্পর্ক। এখানে যে আমার গর্ভধারিণী জননী আছে, এই হরিদেবপুরের সহজ সরল মানুষগুলো যে আমার হৃদপিণ্ড, এদেরকে ভুলে থাকতে পারিনি বলেই তো 5 রাত্রি হাঁটতে অবশেষে ক্লান্ত অবসান্ত পথে এই হরিদেবপুরে ফিরে এসেছি। আমি জানতাম তুমি ফিরে আসবে। সাথীরটাকে হারাকে তো ফিরে আসতেই হবে। সাথী আর হারা এক আত্মা, এক প্রাণ। এসব কি বলছো? কি হলো? এত দূরে কেন? কাছে এসো। আমি কেন? আমায় তুমি ভালোবাসবে না? সাথী না সাথী না, আমি তো তোমাকে অনেকবার বলেছি আমার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা উচ্চারণ করবে না। ভালোবাসা যে আমার স্বভাব পায় না। আমি যে একজন জারজ, একজন বেজম্মা, আমার মতো জারজ বেজম্মার ভালোবাসা শব্দটা একদম মানায় না। তুমি যে আমার কাছে আকাশের চাঁদ, আর আমি যে সামান্য একটা জোনাকি। তোমার ওই চাঁদের তীব্র আলোর মাঝে এই জোনাকের ক্ষীণ আলো যে বিলীন হয়ে যাবে। আর তাছাড়া যোগ্যতার বিচারে আমি যে তোমার কাছে অতি নগণ্য। হারাধন সাথী, ভালোবাসার যোগ্যতার বাধা মানে না সাথী। ভালোবাসার যোগ্যতার বাধা মানে না। আজ থেকে তোমায় আমি কোথাও যেতে দেব না। আজ থেকে তুমি শুধু আমার আর আমার সাথী। তুমি আমার জনম জনমের সাথী। তাই বুঝি? মনের আকাশে এসো না রতনে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এ কাজল ভরা তো
সোহাগে ভরে দেব তোমাকে আর ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, যৌবনে মরাবো হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। কানে তুমি, চোরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। কত ভালোবাসা, এত কাছে আসা, কত ভালোবাসা, এত কাছে আসা। ও আগে জনমে হয় না কখনো, হাজার জনমে প্রেম সাধনা, এ মনে লাগাতে এসো না ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এ মনে লাগাতে এসো না ও সাথী এসো গো, ও সাথী এসো গো। মা বলে দিল ওই দাদির সঙ্গে আমার বিয়ে দেবে, কিন্তু ওই হতচ্ছাড়া আলাদার সঙ্গে আজকে দাদির বিয়ে হয়ে যাচ্ছে। আর তাই জন্যই তো আমি গলায় দড়ি দিয়ে মরবো না। বাবা, গলায় দড়ি দিয়ে মরবো না, তাহলে তো আমার লম্বা বিয়ে বের হয়ে যাবে। তাতে আমি বলো ওই দলে ডুব দিয়ে না বাবা, দলে ডুব দিয়ে মরবো না, তাহলে তো আমার পেটটা ভুলে যাবে। তাতে আমি বলো ওই পিঠকে না বাবা, বীজকে মরবো না, তাহলে তো আমার গলাটা দানা দানা করবে। তাহলে কি করো? আমি না আমার মাতাল গলা টিপে মেরে ফেলবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এমন কপাল হলো কি করে? দামড়া ছেলের কথা শোনো, ওরা কি মায়ের গলা টিপে মারবে? মারবই তো, মারবই তো। তুমি যদি আমার বিয়ে না দাও, তাহলে তো আমি তোমার গলা টিপেই মারবো। ওরে অমন কথা বলিস না রে, অমন কথা বলিস না। হলদি কাপড়ে আমি বিধবা হয়েছি, তুই আমার একমাত্র ছেলে, আমার আশার আলো, আর সেই তুই। আচ্ছা মা, তুমি যদি হলদি কাপড়ে বেধবা হয়ে দিলে, তাহলে তোমার পেটে আমার জন্ম হলো কি করে? ওই হাওয়াকে না দলকে? ছাড়া জল খেয়ে কারো গর্ভে সন্তান আসে নাকি? তবে ওরে শোন, বিয়ের আগে তোর বাপের সঙ্গে আমার প্রেম ছিল। তুমি প্রেম করে দিলে গো? কেমন করে প্রেম করে? আমাকে তো ঠিকিয়ে দাও না গো। অত ছাড়ার কথা শোনো। ওরে ও বাঁকা, প্রেম করতে গেলে প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, আচ্ছা তারপর প্রেমিকার গলা জড়িয়ে ধরে গাইতে হয় কি? আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই গান গাইলে আজকালকার মেয়েরা আমার দিকে ফিরেও তাকাবে না। ছাড়া এটা তো সেকেলে গান। তবে এখনকার দিনে প্রেম করতে গেলে গাইতে হবে কি? দে দে প্যার দে, দে দে প্যার দে, हमें प्यार दे, दे दे प्यार दे, प्यार दे, प्यार दे, हमें प्यार दे। বাহ, চমৎকার চমৎকার পিসি। আমার পেছনে পাঁচ দিয়ে এখন মা ছেলে দুজনে মিলে দেই দেই করে নৃত্য করছে। কি বললি? কি বললি? আমি তোর পেছনে
মার দিচ্ছি। তাহলে আরাধনকে মারবে বলে আমার কাছ থেকে নগদ 10 লাখ টাকা নিয়েছিলে, তাহলে আরাধন বেঁচে রইল কি করে? আমি কি করব? আমি তো আকবরকে টাকা দিয়ে হারাকে মারতে নিয়ে গিয়েছিলাম। তাহলে মরলো না কেন? আকবর এসে বলল, পিসি হারাকে মেরে ওই জঙ্গলে ফেলে দিয়ে এসেছি। কিন্তু সেদিন যে আকবর মিথ্যে নাটক করে, যে আমি জানবো কেমন করে। আকবর আকবর আকবর, ওই শালা আকবরকে বাঁচিয়ে রাখাটাই আমার ভুল হয়েছে। ওই হারামজাদার জন্য আমার এত বড় সর্বনাশটা ঘটে গেল। দাদা বেদ হইতে তোমরা তেমন আমার বিয়ে দেবে না, তেমনি তোমাদের আরো অনেক বড় সর্বনাশ হবে। দাঁড়ান লেগে যেত কি আমার গায়ে হাত, আমি ও বিন্দি পিঠি ঠেলে বাঁকা, এর বদলে হাত আমি নেবই নেব। তাহলে অনেক আগেই তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো বলে থালা। না 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 না, তা তুমি বলবে না, তা তুমি বলবে না। তাহলে অনেক আগেই না তোমাকে আমি এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো, কারণ আমার মা বন্যি আছে, খুব তাড়াতাড়ি না তোমার তোমার তো সম্পত্তি আমি হাতিয়ে নেব। জানতাম জানতাম তুমি হারামি, তুমি যে গাছ হারামি সেটা তো জানতাম না, আমারই সম্পত্তি হাতানোর জন্য। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। হতচ্ছাড়া, আর একটা বাজে কথা বললে না, জুতো মেরে তোর মুখ আমি একবারে লম্বা করে দেবো। না 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 না, তা তুমি বলবে না, তা তুমি বলবে না। তার অনেক আগেই না তোমার প্রীতি আর ভাই বোন আমি হাতে হাড়ি ভেঙে দেব, এই আমি বলে গেলাম। বাঁকা দেখা নেই ঢুকি বেরোনো লাগে না, তাপ করে দিই ফাঁকা। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তুমি আমার হাতে পায়ে ধরে কেঁদেছিলে, তাই এই পাগলটাকে আমার সহ্য করতে হচ্ছে। আর সেই তুমি এত বড় ক্রিমিনাল হয়ে গেছো, আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো। ছি ছি ছি, আমার কথা বলতে নেই বাবা। ওই হাদা হাবলা ছেলে কি বলতে কি বলেছে তার জন্য তুমি মাথা গরম করো না। ওই হাবলা ছেলে ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি তুমি আমাদের দয়া করে থাকতে দিয়েছিলে বলেই তো আজও আমরা বেঁচে আছি। সেই তুমি যদি আমাদের ভুল বোঝো, তাহলে আমি হরে কৃষ্ণ রাধে বলো বোন চলে যাব শ্রী বৃন্দাবন। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার এই কুমিরের কান্না থেকে আমি বলছি না, তোমাকে নরকে পাঠাতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। আর তারপর এই গোটা রায় বংশের একমাত্র বংশধরায় বেঁচে থাকবে এই ক্ষমতায় বীর, মুখে খেয়ে নাম আমার রণবীর।